আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় রেওয়া মিল, এবং আজকে হলো তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব ৮। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ এবং চলতি দায়, এই দুইটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আমাদের যেমন এই অধ্যায়ে কাজে লাগে, এরপরে হচ্ছে আমাদের যে পরবর্তী যে অধ্যায়টা আছে দশম অধ্যায়, এখানে তো কাজে লাগবেই। তো চলতি সম্পদ আর চলতি দায় নির্ণয় করাটা হচ্ছে স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই চলতি সম্পদ এবং চলতি দায় এই দুইটার জন্য আমি দুইটা ভিডিও করেছি, যাতে তোমরা ভালো করে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয়টা শিখতে পারো। তো আজকে আমার টপিক হচ্ছে শুধুমাত্র চলতি সম্পদ কিভাবে আমরা চিনতে পারবো, সেটাই হচ্ছে আমি তোমাদের আজকে শিখাবো। তাহলে প্রথমে আমরা জেনে নেই যে চলতি সম্পদটা আসলে কি। এরপরে আমরা জানবো যে চলতি সম্পদ আমরা কিভাবে নির্ণয় করবো, বা চলতি সম্পদে কোন কোন জিনিসগুলো আসবে। তো চলো শুরু করি। আচ্ছা, তাহলে আমরা এখন জানবো যে চলতি সম্পদটা আসলে কি। যে সম্পদ ১ বছরের মধ্যে নগদে রূপান্তরযোগ্য বা ব্যবহৃত হয়, সেটাই হলো চলতি সম্পদ। যে সম্পদ ১ বছরের মধ্যে নগদে রূপান্তরযোগ্য অথবা ব্যবহৃত হবে, সেটাকে বলা হবে হলো চলতি সম্পদ। এখন এটার মানে কি বোঝাচ্ছে, যে সম্পদগুলো আমি ১ বছরের মধ্যেই পেয়ে যাব, ঠিক আছে, বা আমরা নগদে রূপান্তর করতে পারবো, সেগুলোই হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ হবে। যেমন দেখো, আমি তোমাদের জন্য কয়েকটা লিখে রেখেছি, যে নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার, সমাপনী মজুত পণ্য, প্রাপ্য আয় বা প্রাপ্য বিল, প্রাপ্য যে কোনো কিছু, অগ্রিম প্রদত্ত খরচ, অব্যবহৃত মণিহারি, এই সবই হচ্ছে আমাদের চলতি সম্পদ। এখন আমি তোমাদের বুঝাবো যে কেন এগুলো চলতি সম্পদ। মূলত চলতি সম্পদের মধ্যে এই জিনিসগুলোই আসে, ঠিক আছে। তোমরা যদি এই কয়েকটা জিনিস জানো, তাহলে তোমরা চলতি সম্পদ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা হচ্ছে নগদ টাকা, এটা কেন চলতি সম্পদ আগে এটা আমরা জানি। নগদ টাকা আমরা যে কোনো সময় ব্যবহার করতে পারি, যে কোনো কাজে বা যখনই আমার দরকার হয় আমরা নগদ টাকাটা ব্যবহার করি এবং এখান থেকে আমরা সুবিধা গ্রহণ করি, এর জন্য এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। এরপরে আসে হচ্ছে ব্যাংক জমা। ব্যাংক জমাটাও সেম, আমার টাকাটা যখন ব্যাংকে জমা থাকে, আমি যে কোনো সময় ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবো, আবার যে কোনো সময় আমি ব্যাংকে টাকাটা জমা রাখতে পারবো। আর যখন আমার দরকার, ব্যাংক থেকে টাকাটা তুলে আমি আমার যে কাজে দরকার সেই কাজে ব্যবহার করতে পারবো। তো এটাও আমার জন্য একটা চলতি সম্পদ। চলতি সম্পদটা আমাদের কাছে দীর্ঘমেয়াদী থাকে না, এই সম্পদটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাছে স্বল্প মেয়াদী একটা সম্পদ, যেটা আমরা যখন আমাদের দরকার হয় আমরা তখন সেটা হচ্ছে কি ব্যবহার করি, অথবা এটা ১ বছরের মধ্যে রূপান্তরযোগ্য। যেমন দেনাদার। দেনাদার মানে হচ্ছে যার কাছ থেকে আমি টাকাটা পাবো। যখন আমি টাকাটা বাকিতে, যখন আমি পণ্য বাকিতে বিক্রি করি, তখন কি হয়, আমি আশায় থাকি যে পণ্যটা যেহেতু বাকিতে বিক্রি করছি, তাহলে সে হচ্ছে আমার দেনাদার, সে আমাকে টাকাটা দিবে। ১ মাস পরে হোক, ২ মাস পরে হোক, সে কিন্তু আমাকে টাকাটা দিবে। তো এই দেনাদার কথাটা দ্বারা বোঝাচ্ছে হলো আমার আহ চলতি সম্পদ, কারণ এই টাকাটা আমি পাবো, ঠিক আছে। এই টাকাটা আমি পাবো, পাওয়ার পরেই এটা হচ্ছে আমার এটা আমার আয় হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত এটা আমার দেনাদার থাকতেছে, ততক্ষণ পর্যন্ত এটা আমার জন্য কি চলতি সম্পদ। আর দেনাদারটা কেন এটা চলতি সম্পদ, কারণ হলো যে এই দেনাদারের টাকাটা আমরা আশা করি যে ১ বছরের মধ্যেই পেয়ে যাব। তো যেই সম্পদটা আমরা ১ বছরের মধ্যেই নগদ টাকায় রূপান্তরযোগ্য, তো সেটাই আমার চলতি সম্পদ। এরপরে আছে হচ্ছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যটা কেন চলতি সম্পদ, কারণ এটার মেয়াদ আমাদের কাছে খুবই কম, ঠিক আছে। এটা আমার মেয়াদটা খুবই কম, কারণ হচ্ছে তো সমাপনী মজুত পণ্য হচ্ছে যে আমার বছরের শেষে বা মাসের শেষে যেই পণ্যটা আমার কাছে এখন পর্যন্ত হাতে আছে, সেটাই হচ্ছে সমাপনী মজুত পণ্য। তো পরের মাসে যে এই পণ্যটা আমি হচ্ছে বিক্রি করে দিব, তখন তো এটা আমার জন্য সম্পদ থাকবে না। কিন্তু এই মাসের জন্য এটা আমার জন্য চলতি সম্পদ, কারণ এটা এখন পর্যন্ত আমার হাতে আছে, পরের মাসে আমি এই পণ্যটা বিক্রি করতে পারবো, ঠিক আছে, বা ব্যবহার করতে পারবো। তাহলে এই সমাপনী মজুত পণ্য আমার চলতি সম্পদ। এরপরে হচ্ছে প্রাপ্য আয় অথবা প্রাপ্য বিল, বা প্রাপ্য যে কোনো কিছু। কোনো কিছুর আগে যদি প্রাপ্য
প্রাপ্য এই কথাটা লেখা থাকে তখন সেটা আমার জন্য কি হয়ে যাবে, চলতি সম্পদ হয়ে যাবে। প্রাপ্য মানে কি, আমি টাকা পাবো, ঠিক আছে। তো এটা আমি কি 1 বছরের মধ্যে এটা আমার যদি নগদে রূপান্তরিত হয়ে যায় তাহলে সেটা আমার জন্য চলতি সম্পদ হয়ে যাবে। ধরো কোনো আয়ের আগে যদি তোমার প্রাপ্য কথাটা লেখা থাকে তখন সেটাই তোমার জন্য চলতি সম্পদ হয়ে যাবে। চলতি সম্পদ মনে রাখার এটা খুবই সহজ একটা উপায় যে কোনো কিছুর কোনো আয়ের আগে যদি আমার প্রাপ্য কথাটা বা যে কোনো কিছুর আগে যদি তোমার প্রাপ্য কথাটা লেখা থাকে তাহলে সেটা আমার জন্য চলতি সম্পদ হয়ে যাবে। এরপরে অগ্রিম প্রদত্ত খরচ। অগ্রিম প্রদত্ত খরচ এটা আমার জন্য চলতি সম্পদ কিভাবে, কারণ হচ্ছে ধরো আমি কোনো একটা খরচ আগাম দিয়ে রেখেছি, যেমন তোমার বাড়ি ভাড়া। তুমি হচ্ছে এটা চলতেছে হচ্ছে আগস্ট মাস, তো তুমি বাড়ি ভাড়াটা দিয়ে রাখছো যে সামনে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, তুমি 3 মাসের ভাড়াটা আগে দিয়ে রেখেছো। তাহলে এই 3 মাস কি তোমার আর ভাড়া দিতে হবে? 3 মাস কিন্তু তোমার ভাড়াটা দিতে হচ্ছে না। তাহলে এই 3 মাস তুমি নিশ্চিন্ত যে এই 3 মাস আমাকে ভাড়া দিতে হবে না। 3 মাস যাওয়ার পরে তোমাকে আবার কি করতে হবে, ভাড়া দিতে হবে। তো এই যে 3 মাস তুমি নিশ্চিন্ত, এটা কিন্তু এই অগ্রিম খরচের জন্যই। অগ্রিম তুমি দিয়ে রেখেছো তাই তুমি ওই 3 মাস নিশ্চিন্ত, তো এটা কি তুমি সুবিধা গ্রহণ করতেছো না? তাহলে এটা হচ্ছে তোমার জন্য চলতি সম্পদ। এই 3 মাসের যে খরচটা এটা হচ্ছে মানে 3 মাস যে অগ্রিম প্রদত্ত খরচ তুমি দিয়েছো এটা হচ্ছে তোমার জন্য চলতি সম্পদ। এরপরে যখন 3 মাস চলে যাবে, শেষ হয়ে যাবে, তখন কি তুমি বাড়িওয়ালাকে আর বলতে পারবা যে আমি তো ভাড়া দিয়ে রেখেছি, তখন তোমাকে আবার নতুন করে দিতে হবে। তাহলে এই 3 মাস যখন চলে যাবে এটা তোমার জন্য খরচ হয়ে যাবে, কিন্তু এই 3 মাস এটা হচ্ছে তোমার জন্য চলতি সম্পদ হয়ে থাকবে আর তুমি এটা থেকে সুবিধা গ্রহণ করবা। তো এটা অগ্রিম প্রদত্ত খরচ হচ্ছে চলতি সম্পদ। যেমন আমি কিছু যেমন লিখে দেই, যেমন অগ্রিম অগ্রিম ভাড়া অথবা অগ্রিম বেতন। মানে এক কথায় এটাও চেনার একটা সহজ উপায় হলো যে কোনো খরচের আগে যদি তোমার অগ্রিম লেখা থাকে তাহলে সেটাও হয়ে যাবে আমার চলতি সম্পদ। যেমন ভাড়া এটা একটা খরচ, এটার আগে অগ্রিম লেখা মানে এটা আমার জন্য চলতি সম্পদ। বেতন এটা একটা খরচ, এটার আগে অগ্রিম থাকা মানে এটা আমার জন্য চলতি সম্পদ। এক কথা মনে রাখবা, যে কোনো খরচের আগে যদি তোমার অগ্রিম কথাটা লেখা থাকে তখন সেটা আমার চলতি সম্পদ হবে। তোমরা যদি দেখো যে কোনো খরচের আগে অগ্রিম লেখা তার মানে ধরে নিবে ওটা চলতি সম্পদ, ঠিক আছে। এরপরে হচ্ছে অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি মানে হচ্ছে যে মণিহারিটা এখন আমরা ব্যবহার করি নাই, তাহলে ভবিষ্যতে আমরা ব্যবহার করতে পারবো, আমরা এটা থেকে সুবিধা নিতে পারবো। তো অব্যবহৃত মণিহারিটা হচ্ছে আমার চলতি সম্পদ, ঠিক আছে। তো এই কয়েকটা হচ্ছে চলতি সম্পদ। তাহলে আমি আরেকবার একটু বলি যে যেই সম্পদগুলো 1 বছরের মধ্যে নগদে রূপান্তরযোগ্য বা ব্যবহৃত হয় যেই সম্পদগুলা, সেগুলোই হচ্ছে আমার চলতি সম্পদ। যেমন নগদ টাকা আমরা 1 বছরের মধ্যে অনেকবার ব্যবহার করি, সো এটা আমার জন্য চলতি সম্পদ। ব্যাংক জমাও একই কথা। দেনাদার 1 বছরের দেনাদারের টাকাটাও আমরা 1 বছরের মধ্যে পেয়ে থাকি, তো দেনাদার হচ্ছে আমার জন্য চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য আমরা হচ্ছে মাসের শেষে থাকে, তো বা বছরের শেষে থাকে, এটা পরবর্তী মাসে আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি, তো এটা আমাদের জন্য চলতি সম্পদ। যে কোনো প্রাপ্য মানে আমি টাকাটা পাবো, তো এটা আমার জন্য চলতি সম্পদ হবে। অগ্রিম যে কোনো খরচ আমার জন্য চলতি সম্পদ হবে। অব্যবহৃত মণিহারি চলতি সম্পদ হবে। তোমরা এই জিনিসগুলো হচ্ছে যদি মনে রাখো তাহলে তোমরা অনেকগুলো চলতি সম্পদ তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও তোমাদের যদি কোনো কনসেপ্টের সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা চলতি দায়ের ব্যাখ্যাটা শিখবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।